আমরা এর আগে প্রতিবেদনে দেখছিলাম চলতি বছরের আগস্ট শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে 10.02%, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। তবে এরই মধ্যে খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে আশঙ্কাজনকভাবে, যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় প্রশ্ন তুলেছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি দেশ টিভিকে। জি, আমরা যেমনটি দেখছিলাম ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ছে। এর আগে প্রায় বছরখানেক আগে আমরা দেখেছি যে আমানত কম ছিল, আগস্টে আবার সেটা ডাবল ডিজিট এসেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা কি বলতে পারি যে আবারও গ্রাহকের আস্থা ফিরছে? দেখুন, বাংলাদেশের ব্যাংক খাতের টানা 17 মাসের নিম্নমুখী ধারা কাটিয়ে অবশেষে আমানতের প্রবৃদ্ধি আবারও 2 অঙ্কের ঘরে ফিরেছে। এর কারণ হলো, আগে ছিল 8.50%, সেটা বৃদ্ধি পেয়ে এখন 10.02% উত্তীর্ণ হয়েছে। মূলত বিগত সরকারের সময়ে ব্যাংকিং সেক্টরের অব্যবস্থাপনা এবং কর্পোরেট সুশাসন না থাকায় গ্রাহকের আস্থা একেবারে তলানিতে ঠেকে গেছিল। তবে 5ই আগস্টের পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের সময়োচিত নীতিগত পদক্ষেপ গ্রহণে মানুষের গ্রাহকের আস্থা ফিরেছে। রেমিটেন্সের প্রবাহ ভালো এবং সঞ্চালন বেড়েছে এবং মানুষ এখন আবার ব্যাংকেই সঞ্চয় রাখছে। তাছাড়া ট্রেজারি বিল বন্ডের বিনিয়োগের রেটের সুদের হার কমেছে, যে কারণে জনগণের ব্যাংক মুখে আস্থা বেড়েছে বলে মনে করি আমি। ব্যাংকে গ্রাহকের যে আস্থা ফেরাতে ব্যাংকের ভূমিকা আসলে কতটা, এবং আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? 5ই আগস্টের পর গ্রাহকের আস্থা ফেরাতে সরকারের কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাংকের বোর্ডের পুনর্গঠন এবং ম্যানেজমেন্টের পরিবর্তন। আমরা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ করা হয়েছে এবং ডিজিটাল ব্যাংকিং এবং অনলাইন লেনদেন নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বাংলা কিউআর কোড এবং অন্যান্য অনলাইন পরিষেবা স্বচ্ছ দ্রুত লেনদেন ব্যবস্থা, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং উচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। গ্রাহক সেবার মান উন্নয়ন করা হয়েছে। রেমিটেন্সের ইনসেন্টিভ প্রদানের ফলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক বিবেচনায় ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে বলে আমি মনে করি। জি, আমরা তো বরাবরই দেখি খেলাপি ঋণের বিরুদ্ধে সবসময় একটা কঠোর হুঁশিয়ারি থাকে, কিন্তু সেটা আসলে মুখের কথাই থাকে, ওরকম বাস্তবায়ন আমরা দেখি না। এবারও বলা হচ্ছে খেলাপির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া হবে, আসলে বাস্তবায়ন কতটা হবে? রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের যে বিআরপিডি পুনর্গঠনের মাধ্যমে একটা নতুন ঋণ শ্রেণীকরণ নীতিমালা চালু করা হয়েছে। এটা আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সমন্বয় রেখে আমাদের দেশেও এটা তৈরি করা হয়েছে। লোন ক্লাসিফিকেশনের নীতিমালা কড়াকড়িভাবে অনুসরণ করা হচ্ছে। বড় খেলাপিদের বিরুদ্ধে মামলা, সম্পদ জব্দ, ব্ল্যাক লিস্ট প্রক্রিয়া জোরদার করা হয়েছে। আমরা গতকালই চট্টগ্রামের একটি আদালত আমাদেরকে 198 কোটি টাকা পাওনা গ্রাহকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাছাড়াও রিট করে মামলা স্থগিত রাখার প্রবণতা বন্ধ করা উচিত। ঋণ আদায়, অর্থ ঋণ আদালত আইন সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এভাবে পদক্ষেপ নেবেন এবং ব্যাংকের পূর্ব অবস্থা আরো ভালো করবে। আমরা যেমনটা জানি, অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ রেকর্ড করেছে। আসলে এটা কিভাবে সম্ভব হলো এই পরিস্থিতিতে? আমরা প্রত্যেকটা গ্রাহক যারা খেলাপি ঋণগ্রহীতা আছে তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি, প্রত্যেককে জানিয়েছি এবং আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে আমাদের যে বিভাগীয় অফিস আছে, যেখানে 8টা বিভাগীয় অফিসে, সেখানে আমরা প্রত্যেক গ্রাহককে উদ্বুদ্ধকরণ কর্মসূচি করেছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ঋণ ইস্যু কিংবা নগদ আদায় এর মাধ্যমে আমাদের ঋণের আদায়ের পরিমাণটা অন্যান্য ব্যাংকের থেকে বেশি বলে আমি মনে করি। যেমনটা বলা হচ্ছে, ট্রেজারি বিল এবং বন্ডে সুদের হার কমে যাওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা রাখছে, আসলেও কি সত্য? ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগের সুদের হার 12% নেমে এখন মাত্র 10% ঘরে। মূলত রিটার্নের পরিমাণ কম হয়, অর্থাৎ বিনিয়োগ আকর্ষণ কমে যাচ্ছে, যার কারণে মানুষ পুনরায় ব্যাংকে আমানতের দিকেই ঝুঁকছে বলে আমি মনে করি। আর এছাড়া সঞ্চয়পত্রের সুদ কম,
এবং প্রতিযোগিতামূলক বাজারে সুধার ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন পণ্য আমানতের প্রভাবকে ইতিবাচক প্রভাব ফেলছে। ট্রেজারি বিল বন্ডের সুদের পতন এবং সঞ্চয়পত্রের আকর্ষণ কমে যাওয়ায় ব্যাংকিং খাতে আস্থা ফিরে আসে এবং কেন্দ্রীয় ব্যাংকের তারল্য বান্ধব পদক্ষেপ এই 4টি উপাদান মিলেই 17 মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধিকে পুনরায় 2 অঙ্কে ফিরিয়ে এনেছে বলে আমি মনে করি। জি, আমি আপনার কাছে একদম শেষ জানতে চাই, ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বাড়ছে, সেই সাথে তো তারল্য সংকটও কমছে, সেক্ষেত্রে আসলে এখন লোনের ডিমান্ড কেমন এবং বেসরকারি খাতে বিশেষ করে? নির্বাচন সামনে রেখে ব্যবসায়ীরা ধীরে চলনীতি অবলম্বন করেছে, যে কারণে আমরা খুচরা বাজারে ঋণের সুদ আর অনেক বেশি। তাছাড়া নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকার আসলে বিদেশি বিনিয়োগ প্রবৃদ্ধি আসবে, ব্যবসা বাণিজ্যের গতি আসবে বলে আমি মনে করছি। ব্যবসায়িক বিনিয়োগ এখনো খুব বেশি সক্রিয় নয়, কারণ বাজারের চাহিদা অনেকটা কম, ঋণের চাহিদা অনেকটা কম, এবং তারা একটি স্থায়ী রাজনৈতিক সরকারের অপেক্ষায়। সেক্ষেত্রে এটা 5 আগস্টের পরবর্তী সময় আর এখনকার মধ্যে আসলে পার্থক্য কতটা? 5 আগস্টের পরে তো দেশের ব্যাংকিং সেক্টর একটা অস্থিতিশীল অবস্থায় ছিল, বর্তমানে সেটা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং ব্যাংক আগের তার পুরানো ঐতিহ্য নিয়ে ব্যাংকের কাজ করতে পারছে বলে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে আমি মনে করি, এবং সেটা সম্ভব হচ্ছে বর্তমানে। যে আপনি নিশ্চয়ই জানেন, আইএমএফ এর সাথে বাংলাদেশ ব্যাংকের যে বৈঠকটা হলো, সেখানে নীতি সুধার আইএমএফ বলেছে মূল্যস্ফীতি না কমানো পর্যন্ত নীতি সুধার যেন না কমানো হয়। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা হলো বাংলাদেশ ব্যাংকের প্রজেকশন অনুযায়ী সামনে মুদ্রাস্ফীতি কমতে থাকবে। মুদ্রাস্ফীতি কমতে থাকলে বা নিয়ন্ত্রণ করা গেলে পলিসি রেট কমানো যুক্তিযুক্ত, তাহলে ব্যাংকগুলোর সুদের হারও কমবে। পলিসি রেট যদি কমে, আমরা যদি কম টাকায় বাংলাদেশ ব্যাংক থেকে না নিতে পারি, তাহলে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ আমরা কমিয়ে দিতে সক্ষম হব বলে মনে করি। বাজারে টাকার সরবরাহ বাড়বে এবং উৎপাদন ও বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার ধারণা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।